নমস্কার। মোহনচাঁদ করমচাঁদ গান্ধীজি ছিল অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। আজকে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস। এই উপলক্ষে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য ভিডিওটি হলো মহাত্মা গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আন্দোলন আজও প্রাসঙ্গিক। মহাত্মা গান্ধীজি ভারতবর্ষের মুক্তি আন্দোলনের পরিচালনার পাশাপাশি দেশবাসীর সমস্ত দুর্বলতা দূর করে তাদের একটি বলিষ্ঠ জাতিরূপে গঠন করার চেষ্টা করেছিলেন। তিনি অহিংস ব্রতের উপরে প্রতিষ্ঠিত শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সারা জীবন চেষ্টা করে গেছেন। একদিকে অহিংস ব্রত ও সত্যাগ্রহ এবং অন্যদিকে উদ্দীপিত তেজ ও অপার মানবিক সাহস শুধু তার ব্যক্তি জীবনকে প্রভাবিত করেনি, তিনি তা সমগ্র ভারতীয় উপমহাদেশে সঞ্চারিত করতে সক্ষম হয়েছিলেন। কোনো জাগতিক বাধার সামনে তিনি নতজানু হননি। সাময়িক উত্তেজনা কিংবা তাৎক্ষণিক লাভের জন্য ব্যক্তি স্বার্থলিপ্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। সমস্ত রকম স্বীকৃতি ভুলে গিয়ে আপোষের ঊর্ধ্বে প্রমত্ত ছিলেন। রাষ্ট্র বিষয়ে তিনি যে অহিংস নীতি প্রচার করছেন আজীবন, যে নীতিকে প্রতিষ্ঠা করতে নিজের প্রাণ দিতে উদ্যত ছিলেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক আন্দোলনের নূতন হাতিয়ার অহিংস সত্যাগ্রহ সর্বপ্রথম শুরু করলেও তার ব্যাপকতম প্রয়োগ ঘটে তার স্বদেশ ভারতবর্ষে। এদেশে তার আন্দোলনের সাফল্য, ব্যর্থতা, সফলতা ও দুর্বলতা দুইই প্রকট হয়। সুতরাং সত্যাগ্রহ আন্দোলনের অর্থ, তাৎপর্য, উদ্দেশ্য প্রভৃতির বিশদ আলোচনা অত্যাবশ্যক। 1888 সালে গান্ধীজি বিলাত যান ব্যারিস্টার পড়ার উদ্দেশ্যে। 1891 সালে তিনি বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করেন। 2 বছর পরে 1893 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা চলে যান। সেখানে দীর্ঘ 20 বছর অবস্থানকালে গান্ধীজির বৈপ্লবিক জীবনের সূচনা হয়। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়বাসীদের কাছে তিনি কুলি বলতে গান্ধীজি ছিলেন শ্বেতা কুলি ব্যারিস্টার। সেখানে ভারতবাসীগণকে শ্বেতাঙ্গদের হাতে অশেষ প্রকারের অপমান, নির্যাতন নিত্য সহ্য করতে হতো। তাদের মর্যাদা ছিল না। তাদের মুক্তি সন্ধানী গান্ধীজি আপন সকল শক্তি প্রয়োগ করেন। এই কর্ম পরিচালনায় কাজের আদি, অন্ত ও মধ্যে তিনি সত্য ও অহিংসা অবলম্বন করেছিলেন। তখন দক্ষিণ আফ্রিকার রাজশক্তির বিরুদ্ধে গান্ধীজির নেতৃত্বে স্থানীয় ভারতবাসীগণের যে ঐতিহাসিক অভ্যুত্থান, সেই ঘটনায় দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহ নামে বিখ্যাত হয়েছে। গান্ধীজির মতে যাদের অস্ত্র বা সামরিক বলের অভাব, তাদের পক্ষে রাজনৈতিক আন্দোলন করতে হলে অহিংস সত্যাগ্রহই শেষ অস্ত্র। সত্যাগ্রহ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় সত্য এবং আগ্রহ, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ বা সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা। গান্ধীজি সত্যাগ্রহ বলতে ট্রুথ ফোর্স বা সত্য শক্তি বুঝতেন। তার কথায় সত্যাগ্রহ বলতে বোঝায় প্রেমের শক্তি, আত্মশক্তি। তিনি বলেন, সত্যাগ্রহ প্রকৃত শক্তি মানের অস্ত্র। অহিংসা সত্যাগ্রহের উদ্দেশ্য হল অনির্দিষ্টকারী জীবন ও সম্পত্তির কোনো প্রকার ক্ষতি না করা, তাকে নিগ্রহ করা থেকে সর্বদা বিরত থাকা। প্রেম, সহানুভূতি, ধৈর্য, আত্মনিগ্রহ, বিদ্বেষহীনতা প্রবৃত্তি দ্বারা নিপীড়নকারীকে হয় জয় করতে হবে, নয়তো তার মানসিকতা পরিবর্তন করতে হবে। সত্যাগ্রহী প্রেমের দ্বারাই ঘৃণাকে জয় করবে। সত্যাগ্রহের জন্ম হয়
দক্ষিণ আফ্রিকার গান্ধীজির নেতৃত্বে। প্রবাসে এই প্রচেষ্টাটা কি? আপনার সত্য অধিকার প্রতিষ্ঠার জন্য সত্যকে মাথায় রেখে দলবদ্ধভাবে সুশৃঙ্খলে অত্যাচারী শাসনের আইন ভঙ্গ করব। সেই জন্য সকল আঘাত, অত্যাচার, নির্যাতন মাথা পেতে নেব। নিজে মরব, কিন্তু অত্যাচারীকে মারব না। এই করেই অহিংসার পথে সত্যকে জয়ী করব। এই হলো ধর্মযুদ্ধ। এই যুদ্ধে সত্য অহিংসার আলো জেলে মানুষ আপনার শক্তির পরিচয় সীমা অতিক্রম করে জীবনে ও কর্মক্ষেত্রে বহু নূতন সম্ভাবনার সন্ধান পায়। 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বদেশে ফিরে এসে গান্ধীজি ভারতবর্ষের কর্মভার গ্রহণ করতে প্রস্তুত হলেন। তিনি প্রত্যাবর্তন করেন এক অমূল্য রত্ন আহরণ করে। সে রত্ন হল সত্যাগ্রহ, যার ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের মহামন্ত্র। ভারতের নবজাগরণ সৃষ্টির অমোঘ শক্তিতে শক্তিমান। রণক্লান্ত, হিংসা বিক্ষুব্ধ নরসমাজের সামনে নতুন আশার আলো। গান্ধীজি নিত্যদিনের প্রার্থনায় এই শ্লোকটি উচ্চারিত হতো, ন অহং কাময়ে রাজ্যং ন স্বর্গানো পুনর্ভবম কাময়ে দুঃখতপ্ত নাং প্রাণী নামাতি নাশনং। অর্থাৎ রাজ্য চাই না প্রভু, খ্যাতি নয়, মুক্তি নয়, চাই শুধু দুঃখতপ্ত প্রাণীকে দুঃখনাশ। তাই মানব সেবাই ছিল গান্ধীজির কর্ম। জীবনে এই সেবা ব্যতীত তিনি আর কিছুই চাননি। তার সম্বন্ধে একটি সুন্দর কথা প্রচলিত আছে। তার জীবনের গতি ও বৈরাগ্য দেখে এক সময়ে কেহ তাকে বলেন, গান্ধীজি, আপনি হিমালয়ে প্রস্থান করে তপস্যা করুন। নরসমাজ আপনার স্থান নয়। স্থিতমুখে গান্ধীজি উত্তর দেন, আপনারা সকলে যদি গিয়ে হিমালয়ে অবস্থিতি করেন, তবে সেবকরূপে আমি আপনাদের সহচর হব এবং আপনাদের সেবায় জীবন উৎসর্গ করব। সেবাই আমার ধর্ম। সেবা ব্যতীত আমি আর কিছুই চাইনি। তথাপি রাজনীতি নাগপাশে আমি যে বিজড়িত হয়েছি, তার কারণ দেশের পরাধীনতা আমার সেবার পথে নিত্য ক্রমণীয় বাধা সৃষ্টি করছে। পরাধীন দারিদ্র্যজীর্ণ ভারতে বিদেশি শাসনের হুকুম সর্বত্র প্রবল। নিজ দেশে আমরা পরাবাসী। গান্ধীজি তপস্যার শক্তি প্রয়োগ করে দেশকে মুক্তি দিলেন এই পরাভব থেকে। দেশের দূরতম পল্লীতে আত্মবিশ্বাসের নবপ্রত্যয়, নবীন আশা, ভরসার বাণী পৌঁছে গেল। মহাত্মা দেখলেন সম্মুখে ভারতের বিশাল সমস্যা। ভারতে শতকরা 95% বাস করে গ্রামে, তার মাত্র 5 জন শহরে। রবীন্দ্রনাথের কথায়, দেশের যে ক্ষুদ্র অংশে বিদ্যা বুদ্ধি ধনবান, সেই শতকরা 5 পরিমাণ লোকের সঙ্গে 95 পরিমাণ লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের চেয়েও বেশি। আমরা এক দেশে আছি, অথচ আমাদের এক দেশ নয়। গান্ধীজি তার দক্ষিণ আফ্রিকা সত্যাগ্রহ সংগ্রামের তপশক্তি, অভিজ্ঞতা ও কর্মকৌশল ভারতের বিশাল ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রস্তুত হতে লাগলেন। দক্ষিণ আফ্রিকার কুলি মজদুর, দোকানদার, ফেরিওয়ালা, ঝাড়ুদার পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলে তার অহিংস সত্যাগ্রহের ডাকে সাড়া দিয়ে নির্যাতন ও কারাবরণ করেছিল। এইবার ভারতবর্ষের পালা। গান্ধীজি বলেন, ভারতবর্ষ কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বা বড় বড় শহরে নেই। ভারতবর্ষ বিশাল ব্যপ্ত হয়েছে তার 7 লক্ষ গ্রামে। গ্রামে গাথা আমাদের এই জন্মভূমি। গান্ধীজি আচার ব্যবহার, আহার বিহার, পোশাক পরিচ্ছদে পুরা গ্রামীণ হয়ে ভারতের সর্বসাধারণের সঙ্গে প্রেমের সূত্রে যুক্ত ও একাত্ম হলেন। তারপর উপলক্ষের পর উপলক্ষ ধরে স্বাধীনতা সংগ্রামী সত্যাগ্রহে প্রয়োগ করলেন। জনসমুদ্রে তরঙ্গের পর তরঙ্গ উঠে আসমুদ্র হিমাচল প্রাণ চাঞ্চল্যে উদ্বেল হয়ে উঠল। 1917 সালে ভারতের পূর্ব গগনে
চম্পারণে আলো দেখা দিল। চম্পারণ জেলার নীলকরের অত্যাচার কৃষককুল জর্জরিত হয়ে উঠেছিল, প্রতিকারের পথ খুঁজে পাচ্ছিল না। সকলে অবচেতন বোবা হয়ে পড়েছিল। গান্ধীজি তাদের দুঃখ স্বচক্ষে দেখবার জন্য চম্পারণ যাত্রা করলেন। ইংরেজ গভর্নমেন্ট তার উপর নিষেধাজ্ঞা জারি করল। গান্ধীজি নিষেধাজ্ঞা অমান্য করলেন ও সত্যাগ্রহ করে গ্রেপ্তার হলেন। ধর্মবিধির প্রেরণায় ও নির্দেশে গান্ধীজি ভারতে এই প্রথম সবিনমী রাজনীতি লঙ্ঘন করলেন। সারা ভারতের বিস্ময় দৃষ্টি মোহনদাস করমচাঁদ গান্ধীর উপর নিবদ্ধ হলো। চম্পারণে কৃষককুল কি যেন এক ঝড়ের টানে সহস্র লোক ছুটে আসতে লাগলো। গতিক বুঝে ইংরেজ সরকার গান্ধীজিকে মুক্ত করে দিলেন। কুখ্যাত রাওলাট নামক কালো আইনের প্রতিবাদী গান্ধীজির নেতৃত্বে 1919 সালের 6 এপ্রিল ভারতব্যাপী হরতাল ঘোষণা করা হয়। জাতি বর্ণ নির্বিশেষে ভারতের সকল প্রদেশে লোক প্রার্থনা ও উপবাস করে ধর্ম পালনের মতো হরতাল পালন করেন। ভারতের কৃষক ও সেদিন লাঙ্গল ছেড়ে হরতালে যোগ দিয়েছিল। ভারতের প্রাণময় অখণ্ডতা ও ভারতীয় সংহতির সেই প্রথম অপূর্ব অনুভূতি। কয়েকদিন পরে 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো। কয়েকশত ভারতীয় হিন্দু, মুসলিম, শিখ, নরনারী, শিশুকে রামনবমীর দিন অকারণে ইংরেজ গুলি করে হত্যা করল। দেশ বিমূঢ় বিস্ময়ে স্তম্ভিত হলো। এই ভয়ঙ্কর নৃশংসতার প্রতিবাদে ভারতের বাণী কবিগুরু রবীন্দ্রনাথের মুখে ব্যক্ত হলো এবং রবীন্দ্রনাথ নাইট খেতাবি ত্যাগ করলেন। এতে গান্ধীজির নেতৃত্বে প্রতিকারের সন্ধান চলতে লাগলো। 1920 সালে কলকাতায় কংগ্রেসের বিংশ অধিবেশনে অসহযোগ প্রস্তাব গৃহীত হলো। 1921 সালে গান্ধীজির নেতৃত্বে ভারতীয় অহিংসা আন্দোলনে যোগ দিয়ে লক্ষাধিক লোক কারাবরণ করল। চারিদিকে হিংসা ও উত্তেজনা ছড়িয়ে পড়ল। উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে উত্তেজিত জনতা কয়েকজন পুলিশকে নৃশংসভাবে হত্যা করল। দেশ অহিংস পন্থা গ্রহণের উপযুক্ত শিক্ষা পায়নি বুঝে গান্ধীজি আন্দোলন স্থগিত করে দিলেন। তারপর অহিংস অসহযোগ সত্যাগ্রহ আন্দোলনে দেশকে শিক্ষিত করে তোলবার জন্য দেশব্যাপী গঠন কর্মের পথ ধরলেন। চরকা, খাদি, সাম্প্রদায়িকতা, ঐক্যবিধান, অস্পৃশ্যতা হরণ, মাদকবর্জ্য বর্জন। গান্ধীজি বলেন এই চতুর গঠন কর্ম হলো ভারতীয় স্বরাজের স্তম্ভ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1921 সালে অসহযোগ আন্দোলনে সারা ভারতে হাজার হাজার ছাত্রছাত্রী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যোগ দিল। গান্ধীর নির্দেশে তারা সব দলে দলে গ্রামের দিকে যাত্রা করল। গান্ধীজি বললেন শুধু বক্তৃতা নয়, গ্রামে গিয়ে পুনর্গঠন কর্মের মনোনিবেশ করতে হবে ও স্থায়ীভাবে গ্রাম থেকে এই কর্ম সমাধা করতে হবে। বহু কর্মী সর্বত্যাগ করে তার আদেশে শিরোধার্য করল। এইরূপে শহরের সীমায় আবদ্ধ স্বাধীনতা আন্দোলন গণ্ডি ভেঙে শত সহস্র মুখে গ্রামে প্রবেশ করল। গ্রাম ও শহরের দুস্তর ব্যবধানের উপর সেবা ও প্রেমের সেতু তৈরি হলো। বিচিত্র অভিনব এই মহাত্মার গান্ধীর কর্মের ধারা শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ল। 1930 সালে 10 মার্চ ঐতিহাসিক ডান্ডি অভিযানে গান্ধীজির যাত্রা শুরু হয় সাবরমতী আশ্রম হতে। এই ঐতিহাসিক পদযাত্রায় গান্ধীজির সঙ্গে থাকেন 79 জন পদযাত্রী। এরা সকলেই আশ্রমিক। যাত্রার পূর্বদিন পদযাত্রীরা উপবাস করেন ও প্রার্থনায় রত থাকেন। সাবরমতী নদী তীরে হাজার হাজার লোক সমাগম হয়। গান্ধীজি সকলকে সত্যাগ্রহ যোগ দিতে
আহ্বান করেন। যোগ দেবার একমাত্র শর্ত হলো অহিংসপূর্ণ বিশ্বাস। যাত্রার দিন গান্ধীজি বলেছিলেন, हम जब যাত্রা শুরু করেंगे হিন্দুস্তান উতল জায়গা। পদব্রজে 200 মাইল পথ অতিক্রম করে এসে গান্ধীজি 6 এপ্রিল প্রত্যুষে প্রার্থনার পর ডান্ডি সমুদ্র তীরে এক মুঠো লবণ কুড়িয়ে লবণ আইন ভঙ্গ করেন। সারা ভারতে লবণ আইন ভঙ্গ শুরু হলো। জাতিদেহ যেন বিদ্যুৎ সঞ্চারিত হলো, সারা উঠলে ধুলে উঠল। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত টলে উঠল। গান্ধীজি আপন তপশক্তি প্রভাবে অহিংসাকে শানিত করে সত্যাগ্রহ অস্ত্রে পরিণত করেন। তাই গান্ধীজির মধ্যে তারা অহিংসার সেনাপতি রূপে দেখেছে। অহিংসা মানবধর্মের সার, ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠ উপাদান। গান্ধীজি বলেন, অহিংসার অর্থ নিষ্ঠুর নির্যাতনকারীর বিরুদ্ধে সমস্ত আত্মশক্তিকে সংহত করে রুখে দাঁড়ানো। অত্যাচারী বলবানের কাছে অসহায় আত্মসমর্পণ নয়। আত্মশক্তিতে বলিয়ান অহিংস সত্যাগ্রহী, একক শক্তিতে যে কোনো ন্যায়নীতি বিগহিত সাম্রাজ্যের জমিতে শক্তিকে উপেক্ষা করে নিজের ইতস্তত ধর্ম ও আত্মাকে রক্ষা করতে পারে এবং সেই অসৎ সাম্রাজ্যের ধ্বংস সাধন বা শুদ্ধিকরণী পথটিও প্রস্তুত করে দিতে পারে। গান্ধীজির মতে যাদের অস্ত্র বা সামরিক বলের অভাব, তাদের পক্ষে রাজনৈতিক আন্দোলন করতে হলে অহিংস সত্যাগ্রহই শেষ অস্ত্র। ভাবে কর্মে জীবনযাপন পদ্ধতিতে গান্ধীজি জাতির নেতার মর্যাদা অর্জন করেছিলেন। সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়বাদী সংগ্রামে এবং গোটা জাতিকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে তিনি সামিল করতে পেরেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন অহিংস সত্যাগ্রহ আন্দোলন। এক কথায় বলা চলে, জাতিভেদ, অস্পৃশ্যতা বিরোধী, স্বাধীনতা প্রয়াসী, দেশপ্রেমিক, মানবদরদী গান্ধীজি ছিলেন ভারতবর্ষের অন্যতম প্রাণপুরুষ। আলোচ্য ভিডিওখানি এখানেই শেষ হলো। উক্ত ভিডিওটি যদি আপনাদের মনোপুত হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে পরবর্তী ভিডিওটি নির্মাণের পথকে ত্বরান্বিত করতে আহ্বান জানাই। ধন্যবাদ।